FM. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার পছন্দের কেনা শখের আয়নাটি যদি আপনার জীবনে কাল হয়ে দাঁড়ায় তবে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, তেমনই এক অভিশপ্ত আয়নার গল্প নিয়ে আজকে হাজির হলাম। গল্পটি না টেনে সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। গল্পে যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আজ সুমিয়ার জন্মদিন, এজন্য অফিস থেকে তাড়াতাড়ি ফিরছি, কিন্তু কি গিফট নেওয়া যায় ওর জন্য। হঠাৎ চোখ গেল একটা অ্যান্টিক শপের দিকে। যাই দেখি গিয়ে ইউনিক কোনো কিছু যদি পাই তাহলে নিয়ে যাব। দোকানে ঢুকে দেখলাম মোটামুটি পুরনো জিনিস আছে অনেক, কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না। হঠাৎ চোখ আটকালো সাদা রূপার ফ্রেমে বাঁধানো খুব সুন্দর ডিজাইন করা একটি আয়নার দিকে। আয়নাটা খুব বেশি বড় না, প্রায় 1 থেকে 1.5 ফিটের মতো হবে, তবে বেশ ওজন। দোকানদার বলল, নিয়ে যান ভাই, আয়নাটা খুব সুন্দর। পুরান ঢাকার এক পুরনো আমলের পরিত্যক্ত বাড়ি থেকে সংগ্রহ করা। আয়নাটা নাকি একটি বড় লোহার সিন্দুকের ভিতর ছিল, যেটি দীর্ঘ কয়েকশো বছর বন্ধ ছিল। একটা রুমের মাটির নিচে পাওয়া গেছে, বিস্তারিত আর জানা যায়নি। আমিও আর বেশি না ভেবে কিনে নিলাম। সত্যি আসার সময় গাড়িতে বসে আয়নাটার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি। আয়নাটার ফ্রেমের উপর ঠিক একটি বাচ্চা মেয়ের হাসি হাসি মুখের মতো ডিজাইন করা। দুই পাশে গোলাপ ফুলের ডিজাইন গোল হয়ে নিচে নেমে গেছে। আয়নার সাইজটাও গোল। কেন জানি আয়নায় নিজেকে দেখতে খুব ভালো লাগছে। 1 মিনিটের জন্য চোখ সরাতে পারছি না। হঠাৎ মোহ কেটে গেল করিম চাচার ডাকে। উনি গাড়ির ড্রাইভার, আমার বাবার আমল থেকে আছে, খুব ভালো লোক, আমাকে অনেক স্নেহ করেন। বাড়িতে এসে গেছি তাই নামার জন্য ডাকছেন। আমিও বুঝতেই পারলাম না কিভাবে বাড়িতে চলে এলাম। মনে হলো সময় খুব তাড়াতাড়ি চলে গেল। যাক, সেসব কথা বাদ। দরজা খুলে ভেতরে গিয়ে সুমিয়াকে ওর গিফটটা দিলাম। ও খুব খুশি, আজকে আগে আসছি, বিকেলে ঘুরতে যাব। ও আয়নাটা খুলেই দেখে অবাক হয়ে গেল, বলে, এত সুন্দর একটা আয়না কোথায় পেলে? আমিও মজা করে বললাম, তোমার জন্য সিঙ্গাপুর থেকে অর্ডার করে এনেছি। ও আর বেশি কিছু বলল না, আয়নাটার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেস্ট নাও, আমি এই ফাঁকে রেডি হচ্ছি, তারপর বের হব। আমিও চলে গেলাম ফ্রেশ হতে। নাস্তা করে আরও 15 মিনিট হলো বসে আছি। সময় আর কি এখনো হয়নি? ও তো রেডি হতে এত লেট করে না। সন্ধ্যা তো হয়েই গেল। দেখি তো কি হয়েছে। রুমে গিয়ে দেখি সুমাইয়া খাটে বসে এক মনে আয়নাটার দিকে তাকিয়েই আছে, এখনো তৈরিও হয়নি। আমি গিয়ে হালকা ধাক্কা দিতেই চমকে আমার দিকে তাকালো, বলল, ওহ তুমি, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেস্ট করো, আমি এই তো রেডি হচ্ছি। আমি ওর কথা শুনে অবাক। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আরও এখনও এই কথা বলছে কেন? আমি বললাম, কি বলছো? আমার তো সেই কখন নাস্তা করে রেস্ট নেওয়াও শেষ, তুমি এখনও রেডি হওনি? ঘড়িতে দেখছো 6টা বাজতে চলল। সুমিয়া একেবারে অবাক, বলল, মাত্রই না আয়নাটা নিয়ে রুমে এসে বসলাম, এত তাড়াতাড়ি 1 ঘন্টা শেষ? এবার আমার বিষয়টা একটু খটকা লাগলো। আমারও আয়নাটার দিকে তাকিয়ে এমন হয়েছে, আয়নাটার মধ্যে কি তবে, ধুর, এসব কি ভাবছি, এটা সামান্য আয়না, হয়তো মনের ভুল, কিন্তু দুজনেরই এমন হলো। তখনই সুমাইয়া ডাক দিল। দেখি বোরখা পরে একদম রেডি, বলল, চলো। তারপর ওর সাথে অনেক ঘুরলাম, একেবারে ডিনার করে বাসায় আসি। রাতে ঘুমাতে যাব, আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সুমাইয়া দেখি সেই আয়নাটা নিয়ে চুল আঁচড়াতে বসলো, বলল, তুমি ঘুমাও, আমি চুলটা বেঁধেই শুয়ে পড়ছি। আমিও চোখ বন্ধ করে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। রাতে ঘুম ভাঙতেই দেখি রুমের লাইট জ্বলছে। সুমাইয়া এখনও আয়নার দিকে তাকিয়ে আস্তে আস্তে চুল আঁচড়াচ্ছে। ঘড়িতে দেখি রাত 3টা বাজে। আমি লাফ দিয়ে উঠে ওকে ধরতেই ও সেন্সলেস হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, সাথে সাথে আয়নাটার দিকে না তাকিয়ে উল্টো করে রেখে ওকে খাটে শুয়ে মুখে পানির ছিটা দিতেই চোখ খুলল, কিন্তু কেমন যেন বিড়বিড় করে কি বলছে। তবে অবাক করা বিষয়, ও খুব বড় বড় চোখে
উপরের দিকে তাকিয়ে আছে। আমি ওকে ডাকছি, এই কি হয়েছে তোমার, এমন করছো কেন, কি হয়েছিল? কিন্তু ও সেই আগের অবস্থা। ওকে ধরে জোরে ঝাঁকি দিলাম। হঠাৎ ও আমার গলা চেপে ধরে ভয়ানকভাবে হাসতে লাগলো। অথচ ওর হাসি মাখা মুখ কত সুন্দর, এখন এমন লাগছে কেন? আর ও আমার গলা চেপে ধরছে কেন? দম বন্ধ হয়ে আসছে, ছাড়াতে পারছি না নিজেকে। ওর গায়ে এত শক্তি কি করে এলো? আমি চিৎকার দিব কি, গলা দিয়ে একটা আওয়াজও বের হচ্ছে না। আমি অনেক ধস্তাধস্তি করছি। হঠাৎ ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার অজ্ঞান হয়ে গেল। আমি কাশতে কাশতে উঠলাম, বুঝতে বাকি নাই ঘটনা কি। আয়নাটার নিশ্চয়ই কোনো ভয়ানক কিছু জিন দ্বারা কিছু করা আছে। আমি জানি জিন আছে, কারণ আমাকেই ছোটবেলায় এক পরীতে নিয়ে যেতে চেয়েছিল। রাতে আর সুমাইয়াকে জাগায়নি। সারা রাত আমার ঘুম হয়নি। ওর পাশে বসেছিলাম। ভোরে ফজরের আজানেই একটু পরেই ওর ঘুম ভাঙল। দেখি তখন একদম স্বাভাবিক। আমাকে বসে থাকতে দেখে বলে, সে কি, তুমি বসে কেন, রাতে ঘুমাওনি? তারপর আমাকে বলে, আচ্ছা আমি চুল আঁচড়াচ্ছিলাম, হঠাৎ কি যেন হলো, রাতে আমি কখন শুতে আসলাম মনে পড়ছে না তো। আমি বললাম, রাতের কিছুই মনে নেই তোমার? ও বলল, না। কিছু কি হয়েছে? আমি বললাম, না কিছু না, এমনি হয়তো মনে পড়ছে না তোমার। ওর যখন মনে নেই তাহলে ওকে আর কিছু বলবো না। মেয়েটা এমনিতেই ভীতু, ভয় পাবে অনেক। বেলা হতেই ওকে বললাম, চলো গ্রামের বাড়ি যাব, অনেক দিন যায় না। ও অবাক হয়ে বলল, 7 দিন আগে ওনা গ্রাম থেকে ঘুরে আসলাম। আমি বললাম, আজ মাকে খুব মনে পড়ছে, চলো যাই। ও বলল, মাকে কত বলি আমাদের সাথে শহর এসে থাকে, উনি রাজি হন না। আমি তখন মনে মনে ভাবছি, গ্রামে আমাকে ছোটবেলায় যে হুজুরটা পরীর হাত থেকে বাঁচিয়েছিল, উনি এখনো বেঁচে আছেন। উনার কাছেই সুমাইয়াকে দেখাবো আজ। বের হবার সময় আয়নাটাও সাথে নিয়ে গেলাম, ওই হুজুর দাদুকে দেখাবো। গ্রামে যেতেই সবার সেই কি আনন্দ। সারাদিন আনন্দ করে বিকেলে সুমাইয়াকে আর সেই আয়নাটাকে নিয়ে গেলাম হুজুরের কাছে। সুমাইয়া দেখেনি, আয়নাটা ব্যাগে করে এনেছি। এখন দেখে ও তো অবাক, বলল, এটা সাথে আনছো কেন? আমি বললাম, এমনি, চলো আমার এক হুজুর দাদুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। ও বলল, উনি কি সেই যে ছোটবেলায় তোমাকে ভালো করছিল? আমি বললাম, আজ তাদের বাসায় যাব। ও বলল, ভালো কথা, কিন্তু আয়নাটা সাথে কেন? আমি বললাম, আছে, চলো গেলেই জানতে পারবে। ও আর কোনো কথা বলল না। এদিকে মেয়েটার ধৈর্য আছে, যেটা আমার ভালো লাগে। হুজুর দাদুর কাছে গিয়ে ওনাকে সব বলতেই উনি আয়নাটা দেখতে চাইল। ওনাকে দেখালাম। সুমাইয়া তখন দাদির সাথে পাশের রুমে গল্প করছে। হুজুর বলল, আয়নাটা যারই হোক না কেন, এক দুষ্টু জিনকে এটাই বন্দি করে রাখা আছে। ভালো হয়েছে বেশি কিছু হওয়ার আগেই এখানে এনেছিস, কারণ এটার দিকে যে একটু তাকিয়ে থাকবে, জিনটা তার মায়া তৈরি করবে। গতরাতে তোর বউ অনেকক্ষণ তাকিয়েছিল, এজন্য জিন তোর বউকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছিল। এভাবে আরও কয়েকদিন করতে পারলেই তোর বউয়ের রুহটা এই আয়নায় আটকে যাবে, আর সেই জিনটা তোর বউয়ের শরীরে ঢুকবে, ফলে এই জিনটা মুক্ত হয়ে যাবে। পরে উনি তখনই কি কি সব সূরা পড়ে আয়নাটা ভেঙে নষ্ট করে দেন। বলে, আর ক্ষতি নেই, আল্লাহর রহমতে জিনটা একেবারে শেষ হয়ে গেছে। পরে আমি সুমাইয়াকে সব ঘটনা খুলে বললাম। হুজুর দাদু ওকে একটু দোয়া পরে ঝাড়ফুঁক করে দেন। দাদু বলল, যে প্রভাবটুকু করছিল সেটা কেটে গেছে, আর ভয় নেই। পরে আমরা আবার ঢাকায় চলে আসলাম। প্রিয় বন্ধুরা, আপনার সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে, বা আপনার আশেপাশে কারোর সাথে এমন ঘটনা ঘটেছে? যদি এমন ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।